এবছর 2026টা আমরা শুরু করেছিলাম কাছে পিঠেই একটা ছোট্ট ট্রিপ করে। প্রতি বছরই আমরা বছরের শুরুতেই একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করি। সেটার কারণটা আপনাদের একটু পরেই বলবো। জানুয়ারির ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা স্টেশনে এসে গেলাম ঠিক সময়, কিন্তু আমাদের ট্রেনটি করলো লেট। আমরা জনশতাব্দী এক্সপ্রেস বুক করে চলেছিলাম এবার ঝাড়গ্রামের উদ্দেশ্যে। ট্রেনে উঠেই দেখলাম বেশ কয়েকটি সিট খালি রয়ে গিয়েছে, তাই জন্য আমরাও ঝাড়া হাত পায়ে বেশ ছড়িয়ে ছিটিয়ে বসলাম। গ্রাম বাংলার অপরূপ সব দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। গ্রামের মাঠ ঘাট সব কিছু দেখে আমাদের মনটাও গুনগুনিয়ে উঠল। গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথ। আচ্ছা চলুন এবার আপনাদেরকে জানাই কেন আমরা প্রতি বছর বছরের শুরুতেই ঘুরতে যাওয়ার প্ল্যান বানাই। আসলে আমি আর আমার বোন আমরা কিন্তু আসলে যমজ, আর বছরের শুরুতেই আমাদের জন্মদিন আসে। সেই দিনটাকেই উদযাপন করার জন্য বলতে পারেন একরকম আমরা নিজেরাই নিজেদেরকে উপহার দিই একটা সুন্দর হলিডে। অবশেষে আমরা পৌঁছালাম ঝাড়গ্রামে, আর এটি হলো আমাদের রিসর্ট। রিসর্টের পেছনে বাগানেই রয়েছে এই সুন্দর পার্কটি। সেখানে গিয়েই আমরা এই দোলনায় চাপার লোভটা আর সামলাতে পারলাম না। পুরো বাগানটা জুড়ে তখন রৌদ্র ছায়ার খেলা চলছে। এবারে ঝাড়গ্রামে এটাই ছিল আমাদের আস্তানা, দ্য প্যারাডাইস রিসর্ট। বেশ সুন্দর ঝাঁ চকচকে এই রিসর্টটি। এবার আপনাদেরকে আমাদের রুমটি দেখাই। সুবিশালী রুমটিকে দেখে আমরা খুশি হয়েছিলাম অবশ্যই, কিন্তু তার চেয়েও বেশি খুশি হয়েছিলাম এই জায়গাটাকে দেখে। অপূর্ব সুন্দর এই বড় বড় দুটো সুইমিং পুল। জানুয়ারির এই ঠান্ডায় এই সুইমিং পুলে নামা যাবে না ঠিকই, কিন্তু একটু পা ডুবিয়ে জল থই থই করতে কারই না ভালো লাগে বলুন। তার উপরে এই দোলনাগুলো, এখানে বসে যে আমরা কত সময় কাটিয়েছি তার কোনো ইয়ত্তা নেই। আসার সময় আমাদের ট্রেনটা খুব লেট করেছিল, তাই জন্য আমাদের হোটেলে পৌঁছাতেও অনেক সময় লেগে গেছিলো। তাই আমরা ঠিক করলাম আজকের দিনটা আর কোথাও ঘুরতে যাব না, এই পুল সাইডে বসেই আমরা মজা করে গল্প করে কাটাবো আজকের দিনটা। যেমনি ভাবা তেমনি কাজ। ইতিমধ্যে আমরা আমাদের লাঞ্চের অর্ডারটাও দিয়ে দিয়েছিলাম। একটু পরেই ওরা লাঞ্চ সার্ভ করে গেল। দিনের শেষ আলোটুকুকে উপভোগ করার জন্য আমরা ওনাদের রিকোয়েস্ট করলাম লাঞ্চটা আমাদের বাইরেই সার্ভ করতে। ওনাদের খাবার দাবারটা বেশ ঘরোয়া রকমেরই লাগলো। লাঞ্চ সেরে আমরা দিলাম এক ভাত ঘুম। তারপরে সোজা সন্ধেবেলায় উঠলাম। উঠে দেখি পূর্ণিমার চাঁদের আলোয় চারিদিক ঝকঝক করছে, আর তার সাথে পুরো রিসর্টটাকে ওনারা লাইট দিয়ে সাজিয়েছেন। চারিদিকের এই নিঝুম পরিবেশ বেশ লাগছিল আমাদের। মাঝে মাঝেই রয়েছে বাঁশ গাছের ঝাড়, তার মধ্যে দিয়ে হাওয়া যাওয়ার সময় কেমন যেন একটা শো শো আওয়াজ হচ্ছিল। এই সব আওয়াজগুলো শোনার জন্য যে নীরবতা লাগে সেটা অবশ্য আমাদের শহরে আপনারা পাবেন না। সত্যি গ্রাম বাংলায় নীরবতাও যে কত কথা বলে তা আপনারা ওখানে না গেলে বুঝবেন না। ইতিমধ্যে দেখলাম ওনারা আমাদের জন্য বনফায়ার জেলে দিয়েছেন। এই বছর এমনি ঠান্ডাটা একটু বেশি পড়েছিল, তার উপরে ঝাড়গ্রামে যেন ঠান্ডাটা আরও বেশি। এই আগুনটা যেন আমাদের বেশ একটা প্রাণশক্তি জোগালো। ইতিমধ্যে আমাদের পাশের যে রুমগুলি খালি ছিল সেখানেও লোকেরা চলে এসছেন। আমরা বসে আমাদের বনফায়ারের সামনে আগুন পোহাচ্ছি, এমন সময় আমাদের পাশের রুমের একজন ভদ্রমহিলা এসে আমাদের সাথে আলাপ করলেন। কয়েকদিন আগেই তাদের আসাম ঘুরতে যাওয়ার বেশ কয়েকটি ছবি দেখালেন। নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়ার সফলতা বোধহয় এটাই, কত নতুন মানুষের সঙ্গে আলাপ হয়। দেখুন না, তারাই আমাদের সন্ধান দিলেন এই জায়গাটার। এখান থেকে আমরা নলেন গুড় সংগ্রহ করলাম, আর সাথে খেজুরের রসও খেলাম। এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বেলপাহাড়ির উদ্দেশ্যে। আমরা যেখানেই ঘুরতে যাই না কেন একটা জিনিস কিন্তু কনস্ট্যান্ট, গাড়িতে ওঠা মাত্রই আমার দাদার ঘুমিয়ে পড়া। বেলপাহাড়ির রাস্তায় যেতে যেতে দেখুন কার সাথে দেখা হলো। আমাদের জাতীয় পাখি যে এইভাবে বেলপাহাড়ির অলিতে গলিতে ঘুরে বেড়ায় তা কিন্তু জানতাম না। প্রকৃতি তার সমস্ত রূপ রং সব কিছু যেন ঢেলে দিয়েছেন তার প্রত্যেকটা পালকে। এরপর দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আজকের প্রথম ট্যুরিস্ট স্পটে, খান্দারানী লেক। অপূর্ব সুন্দর একটা লেক, আর তার চারপাশে তখন চলছে পিকনিকের দলের ভিড়। আমরাও বেশ কিছুক্ষণ এই লেকের ধারে দাঁড়িয়ে থাকলাম। লেকে তখন পরিযায়ী পাখিদের আনাগোনা। লেকের পাশ দিয়েই একটা বেশ সুন্দর রাস্তা গিয়েছে। আমরাও কিছু দূর এগিয়ে সেখান থেকে লেকের অপূর্ব সৌন্দর্য উপভোগ করলাম। যে কোনো জলাশয়ের সামনে গেলেই আমার দাদার একটা স্বভাব হলো এইভাবেই ব্যাঙবাজি করার। আমরা দুই বোন তখন পাড়ে দাঁড়িয়ে গুনতে থাকি কতবার ওর ঢিলটা জলের ওপরে বাউন্স খেলো। খান্দারানী লেকের সামনেই দেখলাম একজন ভদ্রলোক অপূর্ব স্বাদের মুড়ি মাখছেন, আর সেটাকে সার্ভ করছেন এরকমভাবে শাল পাতায়। আমার তো দারুণ মজা লাগলো ব্যাপারটা দেখেই। আসুন আপনাদের টেস্ট করে বলি কেমন হয়েছে এই মুড়ি মাখাটা।
কাঁচা সর্ষের তেলের ঝাঁঝ আর গন্ধটা যেন এখনও মুখে লেগে আছে। অপূর্ব স্বাদের ছিল এই মুড়ি মাখাটা। এইভাবেই আমাদের প্রথম স্পট ঘোরা শেষ হলো, আর আমরা আবার গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে এগিয়ে চললাম আমাদের পরবর্তী স্পটের জন্য। গ্রামের এই অপূর্ব রাঙামাটির পথ দেখে আমারও ইচ্ছা করলো একটা ভিডিও বানানোর, কিন্তু তার কি আর জো আছে? ওই যে ঘাড়ের ওপর চলে এসছেন আরেকজন। এইভাবেই খুনসুটি করতে করতে আমরা আমাদের পরের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম, গাররাশিনী পাহাড়। ঝাড়গ্রামে জায়গার নামগুলো বেশ অন্য রকমের, তার চেয়েও বেশি বিচিত্র ছিল এই পাহাড়টা। আমরা ধীরে ধীরে এই পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়েই পাহাড় চড়া শুরু করলাম। আমাদের ড্রাইভার বললেন যে পাহাড়ের একদম উঁচুতে গেলে একটি শিব মন্দির আছে, কিন্তু অদ্ভুতভাবে সামান্য একটু ওপরে ওঠার পরই দেখলাম যে আমাদের ওপরে চড়তে বেশ বেগ পেতে হচ্ছে। নিঃশ্বাস প্রশ্বাসের বেগ বেশ বেড়ে গেল, আর আমরাও খুব হাঁপিয়ে উঠলাম। তারপরে ঠিক করলাম যে অগত্যা নিচেই যাওয়া যাক। নিচে ফিরে দেখি আমার মাই কাজের কাজ করেছে, বসে বসে আর এক ঠোঙা মুড়ি নিয়ে নিয়েছেন। পাহাড়ে ওঠার বৃথা চেষ্টা করে আমরাও বেশ হাঁপিয়ে গিয়েছিলাম, তাই তো একটু আখের রস দিয়ে গলা ভেজালাম। পাহাড়ের একদম ওপরে উঠতে না পারলেও পাহাড়ের নিচেই এই বেদিটায় বসে আমরা বেশ খানিকক্ষণ আড্ডা মারলাম। এখান দিয়েও দৃশ্যটা বেশ মনোরম লাগছিল। কিন্তু না, এখানে বেশিক্ষণ বসলে চলবে না। আমাদের লাঞ্চের অর্ডার আমরা দিয়ে এসেছিলাম শালবাড়ি রিসর্টে, সেখানেও যেতে হবে এরপর। তাই আমরা এখান থেকে তাড়াতাড়ি রওনা দিলাম আমাদের পরবর্তী লোকেশনের উদ্দেশ্যে। এইবার আমি হাতে নাতে বদলা নেওয়ার সুযোগ পেয়েছি, যাকে বলে উঠায়া পাহাড়কে নিচে। সত্যি বলতে প্রত্যেক কটা লোকেশন ঘুরতে দারুণ ভালো লাগছিল, কিন্তু যাওয়ার পথের এই গ্রামের বাড়িগুলো আর গ্রামগুলো দেখতে এত সুন্দর লাগছিল যে আমরা এক জায়গায় গাড়ি থামিয়েই ফেললাম। দুপুরের পড়ন্ত রোদে তখন প্রায় সব বাড়িতেই ধান শুকোনো হচ্ছে। গাড়ি থামিয়ে আমরা একটা বাড়ির দাওয়ায় গিয়ে বসলাম, আর দেখুন আমার কার সাথে আলাপ হলো। ঠিক যেন রসগোল্লার হাতে পান্তুয়া, দুটোই এত মিষ্টি। ক্যামেরা দেখে সে আবার লজ্জায় পালিয়ে গেল, আর গিয়েই দৌড়ে তার মায়ের আঁচলের পেছনে লুকিয়ে পড়ল। তার সরল মিষ্টি হাসি আমাদের সকলের মন জয় করে নিল। এখানে সবকটি বাড়িকেই কি সুন্দর যত্ন সহকারে তারা রং করেছেন, বিভিন্ন আলপনা দিয়ে সাজিয়েছেন। হঠাৎ করে মনে হলো যেন এক টুকরো লক্ষ্মীর পাঁচালীর দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল। গোলা ভর্তি করে ধান, গরু, মোষ সব মিলিয়ে যেন এক শান্তির নীড়। একটা অদ্ভুত প্রশান্তি বিরাজ করছে এখানের পরিবেশে, সব কিছুই যেন কেমন অবাক করছে আমাকে। ইতিমধ্যে গ্রাম ঘুরতে ঘুরতে আমার মা তার সবচেয়ে যেটা পছন্দ সেটা খুঁজে পেয়েছে। গাছ পাগল আমার মা এক গাছ ভর্তি লঙ্কা খুঁজে পেয়েছে। তার খুশি আর কে ধরে রাখে, হাত ভর্তি করে মুঠো মুঠো যতটা সম্ভব লঙ্কা মা ছিঁড়ে নিল তাড়াতাড়ি। আমাদের পরবর্তী লোকেশনে যাওয়ার তাড়া না থাকলে মা আরও 1 ঘন্টা এখানেই কাটিয়ে যেত। লঙ্কা কালেক্ট করার পর এবার আমার মার চোখ পড়ল এক লেবু গাছের দিকে, কিন্তু লেবুগুলো বেশ ওপরে, আর তাছাড়া লেবু গাছের মালিককেও আমরা খুঁজে পেলাম না। তাই লেবু না নিয়ে মা অগত্যা লেবু পাতা নিয়েই এবারের মতো ক্ষান্ত হলো। এই গ্রামটা সত্যি এত সুন্দর লেগেছে, আর বললাম না, যেদিকেই তাকাচ্ছি তাই দেখেই যেন আমি অবাক হচ্ছি। দেখুন কি সুন্দর গরুর গাড়িটা চলে গেল। অবশেষে ড্রাইভার দাদার তাড়া খেয়ে আমরা গাড়িতে উঠলাম। এরপর চললাম আমরা ঢাঙ্গি কুসুমের উদ্দেশ্যে। শুনলাম এখানে খুব সুন্দর একটা ওয়াটারফল আছে। গাড়ি পার্ক করেই ওয়াটারফলে যাওয়ার রাস্তায় দেখলাম খুব সুন্দর পাথরের জিনিস বিক্রি হচ্ছে। এখানেই আশেপাশে গ্রামের লোকেরা পাথর এখান থেকেই সংগ্রহ করেন, আর তাই দিয়েই বিভিন্ন রকমের জিনিস তৈরি করেন। অনেকেই আবার নিজের দোকানের সামনে বসেই এগুলি তৈরি করছিলেন। আমরাও বাড়ির জন্য এখান দিয়ে বিভিন্ন রকমের পাথরের বাটি, থালা ইত্যাদি সংগ্রহ করলাম। তারপর ফাইনালি এই পাথরের রাস্তা বেয়ে আমরা এগিয়ে চললাম ওয়াটারফলের দিকে। ওয়াটারফলে যাওয়ার রাস্তায় চোখে পড়ল খুব সুন্দর ছাউনি দিয়ে ঢাকা একটি শিব মন্দির। এই মন্দিরে প্রণাম করে ভোলে বাবার আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চললাম ওয়াটারফলের দিকে। এত দূর আসার পরে এইবার কানে ক্ষীণ একটা জলের আওয়াজ আসলো। বুঝলাম ওয়াটারফল হয়তো এবার সামনেই, আর বেশি দূর নয়। কিন্তু সত্যি বলতে অবশেষে যখন অ্যাকচুয়ালি তো ওয়াটারফলটার সামনে পৌঁছালাম, তখন তার এই অবস্থা। জলপ্রপাত বলতে গেলে যেটুকু জল প্রয়োজন তা হয়তো এই জলপ্রপাতে নেই। যা বুঝলাম, এই জলপ্রপাতের আসল জৌলুস দেখতে গেলে আপনাকে কিন্তু বর্ষাকালে আসতে হবে। এই সমস্ত স্পট ঘুরতে ঘুরতে আমাদের প্রায় বিকেল 4টে বেজে গিয়েছিল। তখনই আমরা তাই লাঞ্চ করতে পৌঁছালাম শালবাড়ি রিসর্টে। চারিদিকে জঙ্গলে ঘেরা ছিমছাম এই রিসর্টটি বেশ সুন্দর।
জঙ্গলের মধ্যে নিরিবিলিতে দিন কাটাতে হলে এখানে এসেও কিন্তু আপনারা থাকতে পারেন। পুল সাইডে বসে ভীষণ দারুণ ভিউ এনজয় করতে করতে আমার মা খাচ্ছে কি হ্যাঁ, পরদিন সকালে মা কিন্তু ব্রেকফাস্টেও মুড়িই খেয়েছিল। গুড মর্নিং। হ্যাঁ, আজকের এই দিনটি আমাদের দুজনের জন্য খুব স্পেশাল। আজকে আমাদের বার্থডে। সকাল সকাল আমরা তাই পুলের সাইডে বসে আমাদের ব্রেকফাস্ট সারলাম। তারপর রেডি হয়ে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিনের জন্য। আমরা চেষ্টা করি প্রত্যেক বছর জন্মদিনে একটা না একটা ছোটোখাটো হলেও ট্রিপ প্ল্যান করতে, যাতে আমাদের জন্মদিনটা সারাটা বছর মনে থাকে। এই দিনটা সারাদিন আমি আলাদাই ফুরফুরে মেজাজে থাকি, তাই তো কেমন উড়ে উড়ে বেড়াচ্ছি দেখুন। এই দিন আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল কনক দুর্গা মন্দির। মন্দিরে যাওয়ার জন্য আপনাকে একটি সরু রাস্তা হয়ে যেতে হবে, যেখানে চারিদিকে বিভিন্ন ভেষজ গাছপালা রয়েছে। রাস্তাটা খুব নিরিবিলি, আর চারিদিকে এত গাছ রয়েছে যে ভেতরের তাপমাত্রা বাইরের থেকে বেশ কয়েক ডিগ্রি কম মনে হবে। যাওয়ার পথে চোখে পড়ল রাস্তার দুদিকে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের হনুমানজিরা বসে রয়েছেন ওত পেতে। আপনারা একটুখানিও অসতর্ক হলে কিন্তু তারা ছিনতাই করতে পারে আপনাদের যে কোনো জিনিস। বেশ কিছু দূর যাওয়ার পরে আমাদের চোখে পড়ল সামনেই মন্দিরের রাস্তা। এই কনক দুর্গা মন্দিরটি কিন্তু 300 থেকে 500 বছরেরও বেশি প্রাচীন, এবং এটি তৈরি করেছিলেন মহারাজা গোপীনাথ সিং। সামনের বাঁদিকের রাস্তাটি সম্ভবত দুলুং নদীর দিকে গেছে, আর ডান দিকে গেলেই আপনারা প্রবেশ করবেন মন্দির চত্বরে। একটা বেশ সুন্দর অভিজ্ঞতা হয়েছিল এখানে আমাদের। আমরা যখন গর্ভগৃহে বসে মায়ের সামনে পুজো দিচ্ছি, তখন দেখি ওখানে অনেক বাচ্চাকে নিয়ে তার মা বাবা পুজো দিতে এসেছেন, এবং সবাই বলছেন তাদের নাকি আজই জন্মদিন। একটু পরে বুঝলাম এখানকার স্থানীয় লোকেরা জন্মদিনের দিন তাদের সন্তানদের নিয়ে আসেন এখানে মায়ের কাছে পুজো দিয়ে আশীর্বাদ নিতে। কিন্তু আশ্চর্যভাবে আমরা কিন্তু এটা জানতাম না মাই যেন আমাদেরকে ডেকে নিয়েছেন জন্মদিনের দিন এখানে। নয়তো আমরা ভেবেছিলাম প্রথম দিন এগুলি দর্শন করব, আর দ্বিতীয় দিনে বেলপাহাড়ি যাব, কিন্তু মা যেন স্বয়ং আমাদেরকে জন্মদিন উপলক্ষেই ডেকে পাঠিয়েছেন। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে। দুর্গা মন্দিরের ঠিক পাশে একটি লক্ষ্মীনারায়ণের মন্দিরও রয়েছে, আর এখানে নারায়ণ শিলাটি নাকি দেবী দুর্গার মূর্তির থেকেও বেশি প্রাচীন। এরপর আমাদের নেক্সট স্পট ছিল চিল্কিগড় রাজবাড়ি। সিংহ দরজা দিয়ে ঢুকতে ঢুকতে মনে হলো যেন বেশ কয়েক শতক পেছনে পৌঁছে গেছি। সিংহ দরজা পেরোলেই একটা প্রকাণ্ড মাঠ, আর সেই মাঠেরই এক কোণায় কোনো মতে নিজের অস্তিত্ব নিয়ে এখনও দাঁড়িয়ে রয়েছে চিল্কিগড় রাজবাড়ি। এক সময় কতই না রাজ রাজা দাস দাসীদের আনাগোনা ছিল এখানে। মহারাজা গোপীনাথ সিংহ, যিনি কিনা কনক দুর্গা মন্দিরটিও স্থাপন করেছেন, তিনি এই রাজবাড়িটি প্রায় 500 বছর আগে তৈরি করেছিলেন। বর্তমানে এই রাজবাড়িতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটি অফিস রয়েছে। রাজবাড়ির চত্বরের ভেতরেই রয়েছে এই শিব মন্দিরটি। এই মন্দিরটি খুব ভালোভাবেই রক্ষণাবেক্ষণ করা রয়েছে, এবং এখানে নিত্য ভগবানের সেবাও হয়। কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় মন্দির বন্ধ ছিল। ভোলানাথের দর্শন না হলেও বাইরে থেকেই তাকে প্রণাম জানালাম। এখানে একটি রাধা গোবিন্দর মন্দিরও রয়েছে। মন্দিরগুলি সব বন্ধ থাকায় আমরা তাড়াতাড়ি টোটোয় বসে আবার রওনা দিতে গেলাম। কিন্তু ফিরে যাওয়ার সময় আমার চোখটা আটকে গেল এই বিশাল প্রাচীর বটবৃক্ষটির দিকে। ঠিক যেন কোনো বয়স্ক দাদুর মতো সেও এই বাড়ির সমস্ত গল্প জানে, তাই তো সে তার ঝুড়ি নামিয়ে হাতছানি দিয়ে ডাকছে এই সব গল্প শোনার জন্য। বাইরে থেকে দেখে মনে হলো রাজবাড়ির ভেতরের এই অংশটি অন্তত ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা আছে। এর ভেতরেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সেই অফিসটি রয়েছে। আমরা প্রায় ফিরেই যাচ্ছিলাম, এমন সময় হঠাৎ চোখে পড়ল বাড়ির পাশেই এই পুরনো বারান্দাটি। কিছুটা কৌতূহল বশেই এগিয়ে গেলাম সেই দিকে। বাড়ির এই দিকটায় আসলে বোঝা যায় যে রাজবাড়িটি কত প্রাচীন হতে পারে। সামনেই রয়েছে একটা খোলা বারান্দা, সেখান দিয়েই রৌদ্র এসে ঢুকছে এই গলিগুলিতে। এমনি রক্ষণাবেক্ষণের অভাব, তার উপরে স্থানীয় লোকেরা এবং নিশ্চয়ই কিছু ট্যুরিস্টরাও এই জায়গাটির আরও বেশি দুর্গতি করে রেখেছে। সোজা লবি দিয়ে হেঁটে গিয়ে বারান্দার সামনে গিয়ে দেখি আমরা তো সেই রাধা গোবিন্দ মন্দিরেরই পেছন দিকে পৌঁছে গেছি। নবরত্ন স্টাইলে নির্মিত এই মন্দিরের মধ্যেই একটি অতি প্রাচীন জগন্নাথ দেবের মূর্তিও আছে, যার রথটি আমরা একটু আগেই বাইরে দেখলাম। আমাদের এর পরের লোকেশনটি ছিল বেশ মজাদার, ঝাড়গ্রামের ফেমাস জুলজিক্যাল পার্ক। ঝাড়গ্রামের এই জুটি আমার খুবই ভালো লেগেছিল। চারিদিকে আঁকাবাঁকা লাল মাটির রাস্তা, আর তার পাশে ঘিরে রয়েছে উঁচু উঁচু গাছের সারি। আর আমাদেরকে একেবারেই চমকে দিয়ে দেখুন কার দেখা পেলাম আমরা সেখানে।
পরন্ত বিকেলের রোদের মতো সেও এখন এসছে একটু জিরিয়ে নিতে, এঁকে বেঁকে তার বাদশাহী চালে। এছাড়াও এখানে আরও দেখা মিলল এই ভাল্লুকটির। বেশ অনেকক্ষণ ধরেই সে এরম আগে পিছে দুলে চলল একই তালে। আজকের মতো আমাদের দিনটা এখানেই ইতি টানলাম, আর আমরা আবার ফিরে গেলাম আমাদের রিসর্টে। সন্ধেবেলা আমাদের রিসর্টেই আমাদের জন্মদিন সেলিব্রেট করলাম, যার জন্য এই পুরো ট্রিপটা প্ল্যান করা। জানুয়ারির ঠান্ডা, বনফায়ার, কেক আর তার সাথে নিজের ভালোবাসার মানুষগুলো। দারুণ কাটলো সারাটা সন্ধ্যা। হঠাৎ করে এখানে পরিস্থিতি গুরুগম্ভীর করে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আমরা বনফায়ারের সামনে বসে আড্ডা মারছি, গান গাইছি, নিজেদের মতো সময় কাটাচ্ছি। হঠাৎই কোথার থেকে যেন একটা বিকট চিৎকার শুনতে পেলাম, ঠিক যেন কোনো বিশালাকৃতি বন্যপ্রাণীর গর্জন। আমরা তো ভীষণ চমকে গিয়ে প্রচণ্ড ভয়ে সবাই মিলে আগে রুমে ঢুকে পড়লাম। একটু পরে হোটেলের স্টাফরা এসে টর্চ দিয়ে অনেক খোঁজাখুঁজি করলেও কিছুই কিন্তু দেখতে পাওয়া গেল না। অবশ্য পরে হোটেল স্টাফরা আমাদের হাসতে হাসতে জানিয়েছিল ওটি ছিল আসলে একটি বন্য মোষ। ওই যে দূরে রিসর্টের বাউন্ডারিটা, ওর পেছন থেকেই আসছিল সেই ভয়ঙ্কর গর্জনটি, যা আমাদের সেই অন্ধকার রাতে বেশ ভয় পাইয়ে দিয়েছিল। এর পরদিন সকালটা ছিল আমাদের বাড়ি ফেরার দিন, কিন্তু আমাদের ট্রেন ছিল বিকেলের, তাই হাতে কিছুটা সময় থাকাতে আমরা গিয়েছিলাম সাবিত্রী মন্দির দর্শন করতে। এই মন্দিরটি হলো ঝাড়গ্রাম রাজবাড়ির পবিত্র দেবী মন্দির, যেখানে দেবী দুর্গা ধ্যানস্থ রূপে পূজিত হন। এখানে প্রায় 350 বছরেরও বেশি সময় ধরে নিত্য দেবীর আরাধনা হয়ে আসছে। ঝাড়গ্রাম রাজপরিবারের সামন্ত রাজা সর্বেশ্বর সিংহ তিনি স্বপ্নদৃষ্ট হয়ে এই দেবীর মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আসুন আপনারাও এবার মা দুর্গার সাবিত্রী রূপের দর্শন করুন। এই মন্দিরের পেছনেই রয়েছে একটি প্রাচীন পুকুর। এই পুকুর খনন কার্যের সময় বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গিয়েছিল। অদ্ভুত এক প্রশান্তি বিরাজ করছে গোটা মন্দির চত্বর জুড়ে। সাবিত্রী মায়ের মন্দির দর্শন করে আমরা চললাম এবার ক্রিস গার্ডেনে। এখানে প্রায় 250-রও বেশি প্রজাতির গোলাপ গাছ ছিল। খুব সুন্দর সাজানো গুছানো একটি বাগান। আমার মায়ের গাছপালার প্রতি ভালোবাসা আর বলে বোঝানোর নয়, সেই টানেই আমরা গিয়েছিলাম এখানে। কদম গাছের নিচে শ্রীকৃষ্ণের এই মূর্তিটি যেন আমাদের একটু বেশিই ভালো লাগলো। এখানে একটি ছোটোখাটো অ্যাকুয়ারিয়ামও ছিল। দেখুন কি অদ্ভুত দেখতে এই মাছটি, ঠিক যেন কোনো আদিম প্রজাতির দানব, তারই ক্ষুদ্র সংস্করণ। আরও কত রং বেরঙের মাছেরা খেলা করে বেড়াচ্ছে। খুব সুন্দর সাজানো গুছানো একটা বাগান, চারিদিকে ফুলের গাছ, আর তাকে ঘিরে রয়েছে বড় বড় গাছপালা, আর তার মধ্যে দিয়েই চলছে রৌদ্র ছায়ার খেলা। আজ যেহেতু আমাদের ট্রেন আছে, তাই এরপর আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম রিসর্টের দিকে। এবারের মতো আমাদের জার্নি এখানেই শেষ। ফেরার পথে তাই তো দু চোখ ভরে উপভোগ করে নিলাম জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়া এই রাস্তাটি। দেখি আবার কোন পথে নিয়ে যায় এই রাস্তা আমাদের।